নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি নেশন টাইম। আর আজকের এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরের দিকেই আমরা নজর রাখবো। জম্মু কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হামলায় এখনো পর্যন্ত মনে করা হচ্ছে 27 থেকে 28 জনের মৃত্যু হয়েছে। এলোপাথারি গুলি চালানো হয়, জঙ্গিরা এলোপাথারি গুলি বৃষ্টি করে। এই ঘটনা ঘটেছে পেহেলগাঁওতে। পেহেলগাঁওয়ের বৈশরণে রিসর্টে ঢুকে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা। জঙ্গিদের গুলিতেই এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 27 থেকে 28 জনের, এমনটাই সূত্র মারফত খবর। সন্ত্রাসী হামলায় ফের রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে ভূস্বর্গে। অমরনাথ যাত্রার আগেই জঙ্গি হামলা। আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি। পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলা, এমনকি ধর্মীয় পরিচয় দেখে জঙ্গিরা হামলা চালায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, ধর্মীয় পরিচয় দেখে জঙ্গিরা হামলা চালায়, এমনটাই খবর স্থানীয় সূত্রে। 6 থেকে 7 জন সন্ত্রাসবাদী হামলা চালায় বলে সূত্র মারফত খবর। ইতিমধ্যেই জম্মু কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে কাশ্মীরে রওনা দিয়েছেন অমিত শাহ। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদীদের রিয়াত করা হবে না, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। এই হামলা ক্ষমার অযোগ্য জানিয়েছেন রাষ্ট্রপতি। কঠিন পদক্ষেপ নেবে দেশ, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোনো দয়া দেখানো হবে না বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এই হামলা কাপুরুষোচিত বলেছেন রাজনাথ সিং, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা বলেছেন প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করা উচিত। 370 ধারা রোধের পরেই ফের উপত্যকায় এবার জঙ্গি আতঙ্ক। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণে গুলির শব্দ ঘিরেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অমরনাথ যাত্রার আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার এই অঞ্চলেই পর্যটকদের উপরেই হামলার অভিযোগ। সূত্রের খবর, এখনো পর্যন্ত 27 থেকে 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে। প্রায় 50 রাউন্ড গুলি চালানো হয়। যত সময় যাচ্ছে ততই ভয়াবহতা বাড়ছে। 6 থেকে 7 জন জঙ্গি, তারা সেনার পোশাক পরে এসেছিল, এমনকি ধর্মীয় পরিচয় দেখে পর্যটকদের উপরে গুলি চালানো হয়। পেহেলগাঁওয়ের একটি রিসর্টেই এই গুলি বৃষ্টি জঙ্গিদের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশেই কাশ্মীরে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রাক্তন বিএসএফ এর ডিআইজি এসকে মিত্র। আপনাকে নিউজ টাইমে স্বাগত। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যেমনটা দাবি করা হয়েছিল 370 ধারায় রোধের পর থেকেই উপত্যকায় শান্তি ফিরবে, আর সেই মতো আমরা দেখলাম নতুন সরকার গঠন করা হলো। জম্মু কাশ্মীরে ন্যাশনাল কনফারেন্স ক্ষমতায় এলো, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তারপরেও কি আদৌ কি উপত্যকায় শান্তি ফিরলো? যেভাবে এখনো পর্যন্ত যা আপডেট, 27 থেকে 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে। আপনি আমার মতামত চান, তাই তো? হ্যাঁ, আপনার মতামত চাই। দেখুন, ইট ইজ এ ডিজাস্টার এবং এটাকে খুব প্ল্যান করে করা হয়েছে। কারণটা হচ্ছে পাকিস্তান ওয়াজ বিইং গ্র্যাজুয়ালি, মেইন গ্রুপ থেকে পাকিস্তানের যারা রয়েছে তারা এলিয়ান হয়ে যাচ্ছিল এবং এইটা তাদের একটা বোধহয় খোরাক দিল আরো কিছুদিনের জন্য। কিন্তু কতগুলো জিনিস খুব ডিস্টার্বিং হচ্ছে। সেই ডিস্টার্বিং, পেহেলগাঁও সবাই জানে ইট ইজ ওয়ান অফ দি টপ টুরিস্ট স্পট। অসাধারণ একটা নৈসর্গিক সৌন্দর্য, পাশ দিয়ে লিডার নদীটা বয়ে যাচ্ছে। এই যে গেস্ট হাউসগুলো, এগুলো এখানে অনেক দিন ধরে আছে। কিন্তু যেমন আমরা হয়তো এটা আমাদের এদিকে ভুল করেছিলাম মুর্শিদাবাদে এই জায়গাটায়, যে কেন আমাদের এটাকে সেন্সিটিভ জায়গা, এই জায়গাটাকে আরো সুরক্ষিত করা হয়নি কেন। সিমিলারলি আজকে যদি আমরা পেহেলগাঁওটা দেখি, তাহলে পেহেলগাঁও এই জায়গাটা যা হয়েছে, এখন টুরিস্ট মনসুন এবং টুরিস্টরা যাবে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।
এবং সেই জায়গায় তাদের যে দায়িত্বটা ছিল, দে হ্যাভ ফেইলড মিজারেবলি কাশ্মীর পুলিশ। আর যদি ওখানে কোনো আর্মিরও জায়গা থাকে, কোনো ডিপ্লয়মেন্ট থাকে, তাহলে তাদেরও আমি বলবো যে আগের থেকে বুঝে নেওয়া উচিত ছিল যে এখানে যারাই আসবেন তারা বেশ ভালনারেবল হবেন। কারণটা হচ্ছে যে এটা অনেক দিন ধরে হয়তো এই প্ল্যানিংটা ছিল, এবং সেই প্ল্যানিংটা তাদের হলে মনে হলে বলবো যে ভেরি ওয়েল এক্সিকিউটেড। সিমিলারলি পাকিস্তানের যে আরো একটা প্ল্যান, সেই প্ল্যানটা হচ্ছে যে ইকোনমি, কাশ্মীরটাকে ওরা কিন্তু পাবে না বলে কাশ্মীরে যতটা উপদ্রব করতে পারে এবং মানুষের মনে একটা ভীষণভাবে ভয় যাতে ঢুকে যায়, সেটা হচ্ছে যে আজকে কাশ্মীর প্রাইমারিলি লিভস অন নট অনলি অ্যাপল অনলি বাট টুরিস্টদের দিয়ে। কারণ প্রত্যেকটা মানুষ কাশ্মীরে যেতে চায় এবং সেখানে ইকোনমিক গ্রোথটা কাশ্মীরের অনেক বেটার হয় অন্য জায়গার থেকে। এটা সিজনাল একটা ইনকাম, কারণ যখন বরফ পড়বে তখন তো কেউ যাবে না। সেই জায়গাটায় আমাদের কিন্তু আরো সতর্ক হওয়া দরকার ছিল, কাশ্মীর পুলিশ কিংবা কাশ্মীর ইন্টেলিজেন্স, যে এই ধরনের জায়গা যেমন পেহেলগাম, সোনগাঁও, তারপরে এই যে আমাদের এই যেটা আমরা ওখানে হাইয়েস্ট গলফ কোর্স যেটা, সেই জায়গাটায় এই জায়গাগুলো কেন গার্ডেড করা হয়নি এতদিনে? আর একটা জিনিস, এটা একটা ম্যাসিভ ইয়ে করা হয়েছে, মাস কিলিং আমি বলবো, যে টার্গেট তাদের বের করে লাইন দিয়ে মারা হয়েছে। এখন ঠিক এই যে ঘটনাগুলো, এইগুলো তা অতীতকে আবার মনে করিয়ে দেয় যে পুলওয়ামাতে যেটা হয়েছিল। আমরা কি বারবার ভুল করব? কেন আমরা এর বিরুদ্ধে কেন করতে পারিনি এতদিনে? দ্বিতীয়ত যেটা খুব আপনি যেটা বলেছেন যে ওমর আব্দুল্লাহ বিং দ্য চিফ মিনিস্টার এখনো পর্যন্ত কোনো কমেন্ট দেয়নি, তার মানেটা কি? ইজ ই সাপোর্টিং ইট যে হিন্দুদের এইভাবে মারা হচ্ছে? যদি তাই হয় তাহলে লেট হিম কাম অন ওপেন। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কোন তানজিম যেটা বলি আমরা, টেররিস্ট গ্রুপ, তারা কি এখনো ক্লেম করেনি বোধহয়। কিন্তু যে প্যাটার্নটা যেটা দেখা যাচ্ছে, এটা আমার মনে হচ্ছে যে একেবারে পাকিস্তানের ক্লিয়ার হ্যান্ড রয়েছে এবং মনে হয় এলইটির হবে। সো লস্করে তৈবা আর ওদের দুটোই তো মেজর গ্রুপ, আর যে জেশে মহম্মদ। এখন আমাদের সরকারের যেটা করা, হোম মিনিস্টার ফ্লিউ টু কাশ্মীর প্রবাবলি, আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যাচ্ছেন সৌদি আরবিয়ার দিকে। যাই হোক, তারা অনেক ইয়েতে তারা যা করবেন সেটাই ঠিক হয়। কিন্তু এই যে মানুষগুলো মারা গেল এবং এতে যে আমাদের অমরনাথ যাত্রা, সেটা যে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে যারা যাবেন, বুকের পাটা আছে যাদের, নাহলে এই যে যেটা সেটা কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। এইগুলো এই যেমন বিশেষ যে ধর্মস্থানগুলো, বৈষ্ণবমাতা একবার এখানে ট্রাই করা হয়েছিল, কিন্তু সামহাউ দ্য পিপল আর অ্যালার্ট, পুলিশ এবং আদার্স তারা অ্যালার্ট ছিলেন। সেটা কোনোদিন অনেক বছর আগের কথা বলছি, তো হয়নি, কিছু করতে পারেনি। কিন্তু এটা তো ম্যাসিভ কিলিং। এই যে এর জবাবটা কে দেবে? তাহলে মানুষকে সঙ্গে সিকিউরিটি নিয়ে ঘুরবে নাকি? তার তো যার সামর্থ্য আছে, সে যে সরকার থেকে পায় সে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ আমাদের মতো তারাও তো দেখতে চায়, তারাও তো বুঝতে চায় যে না, আমাদের দেশটা আমরাও দেখি। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো তারপরেও কি হবে? এবং এটা কিন্তু শেষ নয়, এটা আগে থেকে কোনো রকম কেন আজ পাইনি, এই প্রশ্নও তো সামনে আসছে। আমি সেটাই বলছি তো, যে আজকে কাশ্মীর ইন্টেলিজেন্স ডেলিবারেটলি করেছে কিনা জানি না, বাট ইট ইজ এ মনুমেন্টাল ফেইলিওর অন দি পার্ট অফ দ্য ইন্টেলিজেন্স এজেন্সিজ। এটা তো ওদের, এটা যারা কাশ্মীরে রয়েছে এত বছর ধরে, ইন্টেলিজেন্স ফেইলিওর বলেই মনে করা হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ। এর সঙ্গে ছিলেন প্রাক্তন বিএসএফ কর্তা এসকে মিত্র। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার। আপনাকে নিউজ টাইমে স্বাগত। যেখানে বলা হচ্ছিল জম্মু কাশ্মীরের শান্তি ফিরবে, 370 ধারা রদ করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। বারে বারে দাবি করা হচ্ছিল যে এবারে জম্মু কাশ্মীরের শান্তি ফিরবে। আদৌ কি শান্তি ফিরলো? যেভাবে আজকে দেখা গেল পর্যটকদেরকে কুলে বৃষ্টি, জঙ্গি
একের পর এক পর্যটককে লক্ষ্য করে গুলি চালানো হলো। এখনো পর্যন্ত যা স্থানীয় সূত্রে খবর, 27 থেকে 28 জন পর্যটকের মৃত্যু হয়েছে। কোথায় শান্তি ফিরল? না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে ক্রমাগত ভাবে লাস্ট 2-3 বছর ধরে কাশ্মীরে কিন্তু একটা পর্যটকদের দল দেখা যায় এবং মোরাললেস কিন্তু সেখানে কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিস কম ছিল। যদিও বা আজকের যে ঘটনাটা সেটা কিন্তু কোনোভাবে অভিপ্রেত, এবং আজকের যে ঘটনাটা, এইরকম ঘটনা কিন্তু পুলওয়ামার পরে আমরা অনেকদিন পরে এরকম একটা বড়সড় একটা ঘটনা দেখতে পেলাম। এর মাঝখানে ছোটখাটো কয়েকটা ঘটনা ঘটেছে, এর তাতে সেনা এবং সেখানকার পুলিশ সঠিক সময় তার জবাবও দেওয়া হয়েছে। আজকের যে ঘটনাটা ঘটেছে, প্রাক্তন যিনি সেনা কর্তা যিনি আপনাদের এখানে বলছিলেন, এটাও খতিয়ে দেখতে হবে যে কোথাও কি কোথাও ইন্টেলিজেন্সের ফেলিয়ার ছিল, কিংবা কোথাও কি একটা সাবোটাজের ব্যাপার ছিল দেশের মধ্যে থেকে, কেউ কি কোথাও কোনো সাবোটাজ করেছে, যার ফলে এত বড় একটা ঘটনা ঘটলো। কারণ আপনি যে বলছেন পর্যটকদের কথা, এখানে কিন্তু আরেকটা জিনিস মানে আপনাদের দেখতে হবে যে খবর উঠে আসছে পার্টিকুলার একটি ধর্মের, হিন্দু ধর্মের পর্যটকদের কিন্তু টার্গেট করে 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 মারা হয়েছে। তো তার পেছনে কারণ, যারা অমরনাথ যাত্রা করছিলেন তাদেরকেই লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। অমরনাথ যাত্রা করেছেন, এছাড়াও হোটেলে ঢুকে বিভিন্ন টুরিস্টদেরকে তাদের নাম জিজ্ঞাসা করা হয়েছে, পরিচয় জিজ্ঞাসা করা হয়েছে, পরিচয় জেনে করা হয়েছে, পরিচয় জেনে তাদেরকে গুলি করা হয়েছে। দেখুন, এর দুটো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে ভারতবর্ষের বুকে যেরকম উনি মুর্শিদাবাদের কথা বলেন, একটা মুর্শিদাবাদ, একটা কাশ্মীর, বিভিন্ন জায়গায় একটা কমিউনাল টেনশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত হতে পারে যে পাকিস্তান, যেটা উনিও বলছিলেন, পাকিস্তান কাশ্মীরে এই যে ইকোনমিক ভাবে, মানে কাশ্মীর তো অনেকটা ভাবে ট্যুরিজমের উপর ডিপেন্ডেন্ট, তো যেখানে টুরিস্টরা যাচ্ছে, কাশ্মীরের একটা রিভাইভাল হচ্ছে, ইকোনমিক রিভাইভাল হচ্ছে, সেইটা কোথাও পাকিস্তান ভালোভাবে নিচ্ছে। ইভেন আমাদেরকে এটাও বুঝতে হবে পাকিস্তান কিন্তু নিজে এই মুহূর্তে খুব একটা ভালো জায়গায় নেই। এমনও হতে পারে পাকিস্তান সরকার, আইএসআই, পাকিস্তান আর্মি কিন্তু খুব চাপের মধ্যে আছে রিগার্ডিং বালুচিস্তান। কারণ বালুচিস্তান কিন্তু তারা সামলাতে পারছে না, তারা নাকানি জবানি কাছে বালুচিস্তান সামলাতে। তো সেই কারণে কোথাও একটা নজর ঘোরানোর জন্য তারা এই ধরনের একটা ঘটনা ঘটালো, যাতে এখন ওখানকার মিডিয়া বা ওখানকার যারা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে তাদের প্রেসারটা পাকিস্তান গভর্নমেন্টের ওপর কিংবা আইএসআই এর ওপর কিংবা আর্মির ওপর একটু হলেও কমবে। তো বিষয়টা হচ্ছে, দেখুন, পাকিস্তানের যে একটা লিঙ্ক আছে এর মধ্যে, এটা তো হয়তো বোঝাই যাচ্ছে, মানে আগামী দিনে তদন্ত হবে, তদন্তের রিপোর্ট থেকে তো বেরিয়ে আসবেই। অলরেডি আমি যতটুকু শুনলাম একটি হাই পর্যায়ে একটা বৈঠকও বসছে, তো সেখান থেকে নিশ্চয়ই এই বিষয়গুলো দেখা হবে। কিন্তু আমার মনে হয়, দেখুন, এই ধরনের জিনিস তো দুর্ভাগ্যজনক, কিন্তু আমরা 2014 পর থেকে তো দেখেছি যখনই এই ধরনের ঘটনা ঘটেছে ভারতবর্ষ কিন্তু তার উত্তর দিয়েছে। আমি কেন্দ্রীয় সরকার বলবো না, আমি কোনো রাজনৈতিক দলের তরফ থেকে আসলে আমি বলবো ভারতবর্ষ উত্তর দিয়েছে। একটু ধৈর্য রাখুন। আমার মনে হয় পাকিস্তানের যে লিঙ্ক ডেফিনেটলি হয়তো আছে, যদিও বা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু যেটুকুনি লিঙ্ক পাওয়া যাবে, যারা এর পেছনে, যারা এই ষড়যন্ত্রের পেছনে যুক্ত আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, সবাইকে কিন্তু ভারতবর্ষের সামনে, ভারতবর্ষের মানুষের সামনে, বিচার ব্যবস্থার সামনে তাদের কিন্তু সঠিক সময় তাদের সাজা কিন্তু হবে। এইটুকুনি আমি বলবো। আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, তবে এখন সময় একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আরো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, এখন সময় একটা বিরতির। জম্মু কাশ্মীরে গুলে বৃষ্টি, পেহেলগাঁওয়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 27 থেকে 28 জন পর্যটকের। তবে সেই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। স্থানীয় সূত্রে যে খবর আমরা পেয়েছি সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি। প্রাথমিকভাবে জানা গিয়েছে বেশ কয়েকজন পর্যটক ট্রেকিং করছিলেন, সেই সময় তাদের উপর হামলা চালানো হয়। স্থানীয় সূত্রের খবর পর্যটকদের ভিড়ে মিশেছিল জঙ্গিরা। এই ঘটনার পরে সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস। সুস্মিতা দি, যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হয়েছিল 370 ধারা রদ করা হলো জম্মু কাশ্মীরে, তারপরে সেখানে শান্তি ফিরে আসবে, আজকে যেভাবে জঙ্গি হামলা হলো পর্যটকদের উপরে, বিশেষ করে যখন বলা হচ্ছে কি ধর্মীয় পরিচয়, সেই ধর্মীয় পরিচয় দেখে দেখে জঙ্গি হামলা, গুলি চালানো হলো, মৃত্যুর ঘটনা ঘটলো। স্থানীয় সূত্রের খবর 27 থেকে 28 জনের মৃত্যু হয়েছে। তাহলে কি ফিরল আদৌ জম্মু এবং কাশ্মীরে যেটি ভূস্বর্গ বলা হয় সেই ভূস্বর্গে শান্তি?
স্বর্গের শান্তি কি আপনার মনে হয়েছিল যে ফিরবে বলে 370 ধারা তুলে দিলে? তার কারণ হচ্ছে, আমরা পুলওয়ামা সময় মনে আছে কিনা আপনার জানি না, সতপাল মালিকের যে কথাগুলো, আপনার বিবৃতিগুলো আপনার মনে আছে কিনা আমরা জানি না। যদি মনে না থাকে, আমার মনে হয় আর্কাইভ থেকে বের করে যদি একটু চালান তাহলে খুব ভালো হয়। সেই সতপাল মালিকের কথা শুনে মনেই হয়েছিল যে ধর্ম নিয়ে ওর সারা ভারতবর্ষকে উত্তপ্ত করে, ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে যেই সেই একটা রুটি ছেঁকার চেষ্টা চলছে, সেই তাপে সেই রুটি কিন্তু ছেঁকতে গিয়ে কিন্তু বিপদে পড়বে আজকের দিনের এই সরকার। তার কারণ হচ্ছে, যখন পুলওয়ামার ঘটনা ঘটেছিল, কেউ গিয়ে বনে চিতা শিকার করতে গেছিল, এবং তখন তিনি সেইটা নিয়ে যে খেলা খেলেছিল, এবং সার্জিক্যাল স্ট্রাইকের নামে যে খেলা চলছে দিনের পর দিন। আপনাদের মনে হয় না বাংলাদেশি ইউনিসের সাথে তো আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করলেন? কি বৈঠক করলেন, কি কথা হলো? সাধারণ মানুষ কি, ভারতবর্ষের মানুষ জানে না। ভারতবর্ষের মানুষ যখন দেখেছে বাংলাদেশের মাটি উত্তপ্ত, যখন এই হিন্দু মুসলমান ভেদাভেদ, তখন এই বিজেপি নেতাদের মুখে আমরা শুনেছি যে বিভিন্ন উস্কানিমূলক সাম্প্রদায়িক কথাবার্তা। যে সেকুলার কান্ট্রি বলে আমরা নিজেদেরকে সেকুলার কান্ট্রি বলে নিজেদেরকে দাবি করি, আমরা যারা কিনা বলি ইউনিটি ইন ডাইভার্সিটির কথা, আমরা ফ্রিডম অফ রিলিজিয়ন, ফ্রিডম অফ স্পিচের কথা বিশ্বাস করি, আজকে সেই সংবিধানকে কালিমা লিপ্ত করে আজকে যেই সাম্প্রদায়িক দাঙ্গা এবং হানাহানি মাধ্যমে চেষ্টা চলছে যে সারা ভারতবর্ষে বেকারত্বের সংখ্যা, কোনো শিল্প নেই, বেকারত্বের সংখ্যা 45 বছরের সবচেয়ে বেশি। আজকে ভারতবর্ষের অর্থনৈতিক কাঠামো, আর্থসামাজিক অবস্থা, এই সমস্ত জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে রেখে আজকে এই ধর্মের নামে উত্তপ্ত করে সেই আগুনে কিন্তু শেখার প্রসেস চলছে। এবং আজকে যেই দাঙ্গাটা হয়েছে, সেই দাঙ্গাটা আপনারা বলছেন বিশেষ করে যত হিন্দু অমরনাথ যাচ্ছিলেন তাদের উপরে। তাহলে কি আমি বলবো না এইটার একটা আলাদা কোনো একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে হিন্দুদের উপরে অ্যাটাক চলবে? কারণ আমরা কিন্তু দেখেছি প্রধানমন্ত্রীকে বিনা নিমন্ত্রণে নওয়াজ শরীফের বাড়িতে নিমন্ত্রণ খেতে দিতে। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইউনুসের সাথে বৈঠক হলো, তারপরে ভারতবর্ষের জম্মু কাশ্মীরের উপরে এই হামলা হলো, যাতে 27-28 জন অলরেডি সরকারি হিসাবের বাইরে, আজকে 27-28 জন আপনারা বলছেন যে মারা গেছে, আরো কত না জানি হয়তো মারা গেছে লোক, আমরা জানি না। এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্স র যে ডিপার্টমেন্টটা, সেই ডিপার্টমেন্টটা কি করছে? এর কাছে কি কোনো খবর ছিল না যে আজকে ভারতবর্ষে কোন রকম দাঙ্গা হতে চলেছে কিংবা কোন রকম অ্যাটাক হতে চলেছে? আজকে যদি সার্জিক্যাল স্ট্রাইক সত্যিই যদি কেউ করে থাকে, সেটা ভারতবর্ষের শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি কিনা পাকিস্তানকে ভেঙে সঙ্গে থাকুন সার্জিক্যাল স্ট্রাইকের বিষয় নিয়ে আমরা পরে আসবো। সেই সময় কিন্তু প্রকৃত সার্জিক্যাল স্ট্রাইক বেশ, প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন শুনবো। मिनी स्विट्जरलैंड की तरफ। तो 2:45 बजे के आसपास एकदम भगदड़ स्टार्ट हो गई, तो हम भी देखने लगे कि क्या हुआ है। तो जब पूछा तो पता लगा कि ऊपर गन शॉट हुआ है। टूरिस्ट ने बताया, मेरे जो क्लाइंट थे उन्होंने बोला कि एक गन शॉट की आवाज सुनी हमने, तो हमने भागना स्टार्ट किया। तो अब उसमें कई लोग नंगे पैर भाग के आ रहे थे, और कई लोग जो पोनीस पे जो नीचे थे वो नीचे से ही वापस मुड़ के आ गए। तो हमने फिर गाड़ियां, जब हमने सुना गन शॉट है, हमने सोचा कि हो सकता है कि नीचे ऊपर से नीचे आएंगे, तो हमने गाड़ियां स्टार्ट करी और हम भाग के नीचे जिधर हमारे होटल थे हम उधर आ गए। ऑलमोस्ट मतलब आप ये कह सकते हैं कि रोड पे 200-300 आदमी खड़े थे, पैनिक का माहौल था, गाड़ियां भागना स्टार्ट हो गई। जो गाड़ियां नीचे खड़ी थी उन्होंने गाड़ियां स्टार्ट करके भागना स्टार्ट करा, क्योंकि पता नहीं था कि क्या हुआ है, एग्जैक्ट मालूम नहीं था। इतना मालूम लगा कि एक गन शॉट हुआ है। इंजर्ड इन द सेंस किसी के कोनी में लगी हुई थी, किसी के पैर में लगी हुई थी, इतना हमने देखा, बॉडीज हमने नहीं देखी। अभी तो फिलहाल हम बात कर रहे हैं जो जिंदगियां गई हैं, इम्पैक्ट काम का ही है, चलिए वो तो हम अभी उसकी बात ही नहीं कर रहे। अभी इम्पैक्ट ये है कि जो लोगों की जिंदगी गई उनके फैमिलीज पे क्या इम्पैक्ट पड़ेगा, और हमारे ऊपर जो ये स्टैंप लग गया यहाँ टूरिज्म पे, ये धुले ही नहीं धुलेगा, चाहे हम कुछ भी करेंगे इसके बाद ये साफ नहीं होगा हमारे सर पे से। और जो लोग भी इसमें इन्वॉल्व हैं वो ऐसा पनिश होने चाहिए ताकि आने वाले वक्त में लोगों को याद रहे कि ऐसा कुछ दोबारा हम ना करें।
ইতিমধ্যেই আপনাদেরকে জানাচ্ছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রওনা দিয়ে দিয়েছেন পহেলগাঁওয়ের উদ্দেশ্যে। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনিও রওনা দিয়েছেন যেখানে এই ঘটনা ঘটেছে পহেলগাঁওয়ে। এই আলোচনায় আমরা ফিরবো, এখন সময় একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। গত কয়েক বছর ধরে সন্ত্রাসবাদের যে থাবা ভূস্বর্গে ক্রমশ আলগা হচ্ছে এমনই দাবি করা হচ্ছিল মোদী সরকারের তরফ থেকে। তবে বাস্তবে যে চিত্র দেখা গেল আজকে, সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। আর রবিবারই জম্মু কাশ্মীরের রাজ্যপাল তিনি কি বলেছেন, তিনি বলেছেন দিনে দিনে ভূস্বর্গে কিন্তু যে কার্যকলাপ সেই কার্যকলাপ বাড়ছে। বিশেষ করে জম্মুতে জঙ্গিদের কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা খুবই উদ্বেগের বিষয়। আর তার প্রমাণ কোথাও গিয়ে আজকে পাওয়া গেল, যেখানে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী আরও একবার বলি 27 থেকে 28 জনের মৃত্যু হয়েছে। আর আমরা আলোচনা করছি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন দা, যেখানে বলা হচ্ছিল বারে বারে কাশ্মীরে শান্তি শান্তি বলে দাবি করা হচ্ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করছিলেন, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছিল, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছিল, বাস্তবের সঙ্গে মিল কোথায়? না দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে সুস্মিতাদি 3.5 মিনিট ধরে বললো, আমি প্রায় 3.5 মিনিট খুব মানে শান্তভাবে এবং উইথ অ্যাটেনশন শুনলাম। এবং আমার মনে হলো কোথাও হয়তো উনি একবারের জন্য যারা মারা গেছেন তাদের প্রতি সমবেদনা জানাবেন, বা এই যে যারা ঘটনাটা ঘটিয়েছে যে জঙ্গি গোষ্ঠী বা এখানে যে পাকিস্তানের লিঙ্ক পাওয়া গেছে তাদেরকে কনডেম করবেন। কিন্তু আমি কনডেম করলেন উনি, ফার্স্টে কনডেম করলেন উনি হচ্ছেন কি কেন্দ্রীয় সরকারকে, তারপর ভারতীয় জনতা পার্টিকে, তারপরে কনডেম করলেন উনি নরেন্দ্র মোদীকে, তারপরে উনি কনডেম করলেন রকে। কিন্তু একবারের জন্য আমি আইএসআই কে কনডেম করতে শুনলাম না, আমি লস্কর তাইবাকে কনডেম করতে শুনলাম না, আমি পাকিস্তানি আর্মিকে কনডেম করতে শুনলাম না, কিংবা যারা এই জঙ্গিটা ঘটিয়েছে অন্যান্য কিছু জঙ্গি গোষ্ঠীর তাদের নাম উঠে আসছে, কাউকে কনডেম করার কথা আমি শুনলাম না। এবং বিষয়টা হচ্ছে গিয়ে উনি যেটা একটা এক্সাম্পল দিলেন লাস্টে শেষ করার আগে, ইন্দিরা গান্ধীর এক্সাম্পলটা, উনি এই যে সময় ইন্দিরা গান্ধী এই মানে বাংলাদেশে এই লিবারেশনটা করিয়েছিলেন, সেই সময় বিরোধী দল বা তখন তো ভারতীয় জনতা পার্টি ছিল না, ভারতীয় জনসংঘের রোলটা কি ছিল? ভারতীয় জনসংঘ পার্লামেন্টের ভেতরে এবং পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে আমরা ইন্দিরা গান্ধীকে পূর্ণ সমর্থন জানিয়েছিলাম সেই সময়। কারণ আমরা মনে করি আমরা শাসক দলে থাকি, বিরোধী দলে থাকি, দেশের স্বার্থে আমরা দেশের সরকারের পাশে এসে দাঁড়াই। যখন অন্য কোনো দেশ তারা ভারতবর্ষের ওপর আক্রমণ করেছে, সেটা বিভিন্ন সময় হতে পারে, ভারতীয় জনতা পার্টি বা তার পূর্বসূরীরা তারা কেন্দ্রীয় সরকার, সেই সরকারের যেই শাসক দল থাকুক না কেন তার পাশে এসে দাঁড়িয়েছে। কারণ আমাদের রাজনৈতিক লাভ ক্ষতির হিসাব পরে হয়, আগে আমাদের সামনে দেশ বড়। তাই দেশের স্বার্থে এই সময় আমাদের নরেন্দ্র মোদীর সমালোচনা, ভারতীয় এজেন্সির সমালোচনা, ভারতীয় সেনাবাহিনীর সমালোচনা, সেগুলো তো পরে হতেই পারে। আমি যদি আজকে দাঁড়িয়ে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলি, তাহলে আমি ভারতীয় সেনার উপর প্রশ্ন তুলছি না। 1971 সালে ভারতীয় সেনা তৎকালীন ইস্ট পাকিস্তানে ঢুকেছিল, ঢুকে বাংলাদেশকে স্বাধীন করে এসেছিল। আজকে অনেকে বাংলাদেশের দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলে, যেদিন ভারতীয় সেনা সারা মুক্তিযোদ্ধারা একা পারত পাকিস্তানের হাত থেকে নিস্তার পেতে, ডেফিনেটলি পারত না। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় ভারতীয় সেনার যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা ছোট করে দেখি না। কারণ ভারতীয় সেনা তাদের যে কাজটা তারা কংগ্রেসের সময়ও করে, বিজেপির সময়ও করে, অন্যান্য দল যদি ক্ষমতা আসে তাদের সময়ও করবে। আমরা রাজনৈতিক স্বার্থে ভারতীয় সেনার কাজের উপর, ভারতীয় সেনার ভূমিকার উপর সেটাকে তো ছোট করে দেখতে পারি না। কাশ্মীর এমন একটি জ্বলন্ত সমস্যা যেখানে 1947 থেকে ভারতবর্ষ জ্বলছে, সেই সমস্যাটাকে বুঝতে হবে। সেইখানে আমরা যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে যে নর্মাল সিচুয়েশন ফিরিয়ে আনার জন্য, এবং যে কমিউনাল টেনশন, এটা তো আমাদেরকেও চিন্তার মধ্যে রাখছে যে হঠাৎ করে যেখানে একটা আমরা যদি 27-11 তো দেখেছিলাম মুম্বাইতে, সেখানে তো নির্বিচারে মানুষ মারা হয়েছিল, কারণ ধর্ম দেখা হয়নি। কিন্তু এইবার হঠাৎ করে এই জঙ্গি গোষ্ঠীগুলো ধর্ম থেকে কেন মারছে? তার মানে কি তারা এখানে কোন রকম কমিউনাল টেনশন তৈরি করার চেষ্টা করছে? আমরা যদি নিজেদের মধ্যে পরস্পরকে যদি এই ধরনের মানে অভিযোগ পাল্টা অভিযোগে লিপ্ত হই, তাহলে তো আমরা পাকিস্তানের কষ্টটাকে সার্ভ করছি, বা এই জঙ্গি গোষ্ঠী যেটা করতে চাইছে সেটাকে সার্ভ করছি। প্রথমে মুর্শিদাবাদ, তারপর কাশ্মীর। সুস্মিতা দি, যেখানে এত পর্যটন, হ্যাঁ বলুন। আমি প্রথম স্নেহাকে একটা প্রশ্ন করতে চাই। স্নেহান, বিজেপি পার্টিটা কবে তৈরি হয়েছিল তুমি কি জানো সালটা? তুমি কি? আপনি বলুন, আমি ডেফিনেটলি জানি, আপনি বলুন। সুস্মিতা দি
আমি স্নেহায়নকে জিজ্ঞাসা করতে চাইছি, তুমি কি জানো সালটা বিজেপি কবে তৈরি, বিজেপি দলটি কবে গঠন হয়েছিল? হ্যালো সুস্মিতা দি, আপনি আপনার বক্তব্য রাখুন, তারপরে স্নেহায়ন দা বক্তব্য রাখবেন। আচ্ছা, স্নেহায়ন যদি জেনে থাকে তাহলে আমার মনে হয় স্নেহায়ন এই বক্তব্যটা রাখতো না, যে 1971 সালে বিজেপি নাকি দাঁড়িয়ে সমর্থন করেছিল, এবং আমার মনে হয় বিজেপির দ্বারা রচিত যে ইতিহাস নতুন করে আবার তৈরি হচ্ছে, যে ইতিহাসে মুঘল সাম্রাজ্যের কথা তুলে দেওয়া হচ্ছে, যে ইতিহাসে অনেক কিছুকে মুছে দেওয়ার চেষ্টা চলছে, সেই নতুন ইতিহাসে হয়তো এরকম কিছু থাকবে আর কি, জানি না। যাই হোক, সেই স্বাধীনতা আন্দোলনে বিজেপি যেমন ওই সাভারকারে 5 বার মুচলেখার কথার জায়গায় বিজেপি নেতাদের আত্মবলিদান হয়তো থাকবে, হয়তো আজকে গোডসে গান্ধী হত্যাকে জায়গায় হয়তো দেখা যাবে গোডসে। সুস্মিতা দি, যদি আজকের ঘটনায় আমরা ফিরে আসি তাহলে এত এবার বিষয়টা হচ্ছে আমাকে কন্টিনিউ স্নেহায়ন বলে গেল যে আমি নাকি রকে কন্ডেম করছি, আমি ভারতীয় সেনাকে কন্ডেম করছি, আমি বিজেপিকে কন্ডেম করছি, আমি এই সরকারকে কন্ডেম করছি, whereas কেন আমি পাকিস্তানি আর্মিদের কন্ডেম করছি না? আমি আমার নিজের ঘরের ছেলেকে শাসন না করে আমি পরের ঘরের ছেলেকে শাসন করতে যাব? আমার দেশে আগে আমার তো সেফটি সিকিউরিটির কথা আমাকে চিন্তা করতে হবে। আমার সেফটি সিকিউরিটির জন্য আমি সিকিউরিটির কথা যখন আপনি বলছেন, নিরাপত্তার কথা বলছেন, এত পর্যটককে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই তা কি উচিত ছিল? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিমাণে পর্যটক এই ভূস্বর্গে যায় কিংবা অমরনাথ যাত্রা করেন, সেই সমস্ত পর্যটককে তাদেরকে টোটালি তাদের সেফটি সিকিউরিটি একটু সঙ্গে থাকুন। পর্যটকদের কথা যখন আমরা বলছি, সংক্ষেপে শোনাবো কি বলছেন। ऐसे ही ये इंसिडेंट की खबर आने लगी, हमारे कैब वाले का हमें कॉल आया कि आप जल्दी से कैब के पास आ जाइए, हमें वापस होटल जाना पड़ेगा। उसने सच हमें कोई इन्फॉर्मेशन नहीं दी क्या हुआ, बट उसने बोला जल्द से जल्द हमें होटल जाना पड़ेगा। तो वहां पे बेताब वैली में जितने भी टूरिस्ट थे उन सब में ही पता लग गया था, सब फिर अपने होटल की तरफ जाने लग गए थे, और वहां पे भी उनके गेट्स क्लोज होने लगे थे बेताब वैली के, कि सब खाली करो बेताब वैली जल्दी से। उससे पहले हम चंदनवाड़ी घूमने गए थे, वहां पे ऐसा कुछ नहीं था, बट फिर जैसे ही पता लगा फिर हमने बहुत सारा जैसे आर्मी का आना। আমাদের সময় একদম শেষ, সংক্ষেপে জাস্ট 2-3 শব্দে আপনাদের কাছে জানতে চাইবো, কাশ্মীরে তাহলে কি ফের রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা হলো, কি মনে করছেন? প্রথমে স্নেহায়ন দা। না, আমি বাঁচতে বলি সুস্মিতা দি, ডেফিনেটলি আপনি আপনার ঘরের ছেলেকে আগে শাসন করবেন, কিন্তু সবার আগে ঘরের ছেলে যেটা বলছে সেটা একটু মন দিয়ে শুনুন। আমি প্রথমেই বলেছি 1971 সালে ভারতীয় জনতা পার্টি, আমাদের হাতে সময় নেই, রাষ্ট্রপতি শাসন কি জারি হবে বলে মনে হচ্ছে জম্মু কাশ্মীরের যে পরিস্থিতি? কি হবে না হবে সেটা তো না, রাষ্ট্রপতি শাসন কি হবে না হবে সেটা তো টিভি শোতে ডিসাইড করা যাবে না, সেটা কনসার্ন অথরিটি ডেফিনেটলি ডিসাইড করবে। সুস্মিতা দি, আমার মনে হয় এই মোমেন্টে মণিপুরে যখন আগুন জ্বলছে দিনের পর দিন, প্রধানমন্ত্রী চুপ করে রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ করে রয়েছে, এখনো পর্যন্ত সেই মণিপুরের সমস্যা মেটাতে পারলো না, সেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি বেশ আমাদের নেশন টাইম আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন কংগ্রেস মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, বিজেপি মুখপাত্র স্নেহায়ন সরকার। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, এই জঙ্গি হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এবং লস্কর-ই-তৈবা। সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে।